মাসিক রাশিফল জুন মাস 2025। আজকে তুলা রাশির সম্পর্কে বলবো। তুলা রাশির ক্ষেত্রে জুন মাসটি কেমন যাবে, নবগ্রহের কীরকম অবস্থান রয়েছে, নবগ্রহ কীরকম প্রভাব দিবে। তুলা রাশির বলবো স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন থাকবে, কোন দিক থেকে লাভ হবে, কোন দিক থেকে লোকসান হবে, কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করবে এই জুন মাসে যাতে এই মাসটা ভালো যায়। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আগামী দিনে তুলা রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে কোনো রকমভাবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে বিগত দিনে যে পরিবর্তনগুলো হয়ে গেল যথেষ্ট ভালো পরিবর্তন। রাহুর কেতুর পরিবর্তন হলো, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হলো, শনির পরিবর্তন হয়ে গেল। তো এবার যে পরিবর্তনগুলো এই মাসে হচ্ছে সেই পরিবর্তনগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। রাশির অধিপতি শুক্র 31শে মে রাশি পরিবর্তন করলো, সপ্তম ঘরে অবস্থান। তারপরে দেবগুরু বৃহস্পতির তো পঞ্চম ঘরে, নবম ঘরে অবস্থান রয়েছে। মঙ্গল নিচ অবস্থায় রয়েছে, মঙ্গল 7 তারিখে পরিবর্তন। তো যাই হোক, এই জুন মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির যেটা পঞ্চম ঘর কুম্ভ রাশি, এই ঘরে তো রাহু অবস্থান করছে, ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে, সপ্তম ঘরে শুক্র অবস্থান করছে। রাশির অধিপতি শুক্র এবং তার মূল ত্রিকোণ রাশি এই তুলা রাশির উপরই দৃষ্টি থাকছে সপ্তম ঘরে। বুধ থাকছে 6 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে। তারপরে বুধ রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে ভাগ্যের ঘরে, এবং ভাগ্যের ঘরটাই হচ্ছে বুধের মূল সাধারণ রাশি, যেটা হচ্ছে মিথুন রাশি। এবং সূর্য আবার 15 তারিখে রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে ভাগ্যের ঘরে। 3টি গ্রহ একসাথে অবস্থান করবে। আবার মঙ্গল 7 তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে, যেটা কর্মের ঘরে নিচ অবস্থায় রয়েছে। 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে আবার কেতু অবস্থান করছে, মঙ্গল কেতু জুতি তৈরি হবে। তো এইরকম একটা গ্রহের অবস্থান। তো অনেক দিক থেকে যেরকম লাভের আশঙ্কা হচ্ছে, সেরকম আবার কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে এই মাসে তুলা রাশিকে। তো যাই হোক, যদি তুলা রাশির সম্পর্কে শরীর স্বাস্থ্যের দিকটা তুলে ধরি, শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি তো পঞ্চম ঘরে রাহুর অবস্থান এবং ষষ্ঠ ঘরে শনির অবস্থান। আর রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে রাশির উপরে। তো মেজর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যাদের পেটজনিত সমস্যা, খাবারের দিক থেকে যথেষ্ট সাবধান। খাবারটা অন্তত সময় মতো খেতে হবে এবং রিচ জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। তার সাথে যারা আলসারজনিত সমস্যাতে ভুগছেন এগুলো দিক থেকে কিন্তু সাবধান, কারণ সূর্য 15 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করছে একাদশ ঘরের অধিপতি হয়ে, এবং এর মধ্যে কেতু আবার ওই একাদশ ঘরে মঙ্গলের সাথে জুতি তৈরি করবে। তো পেটজনিত সমস্যা প্রবলভাবে থাকতে পারে, কিংবা যাদের রয়েছে সেটা বৃদ্ধি পেতে পারে। এমনি কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এছাড়া লাইফ পার্টনারের দাম্পত্য জীবনে শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও প্রভাব থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা বিবাহিত আর কি, কারণ শুক্র আবার অষ্টমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে রাশির উপরে। তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারটা তুলে ধরি, তো শিক্ষা যেটা পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, আর ওদিকে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। 6 তারিখ থেকে বুধ অবস্থান করবে, 15 তারিখ থেকে সূর্য অবস্থান করবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা সার্জেন্ট, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো এই সময়, কারণ বুধ কিন্তু অবস্থান করবে ওই নবম ঘরে। বুধ হচ্ছে কি নবম ঘরের অধিপতি, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। নবম ঘর হচ্ছে কি উচ্চশিক্ষা। তো শিক্ষার ব্যাপারে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে। রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, উচ্চশিক্ষা, রাহু থেকে উচ্চশিক্ষা দেখা হয়। প্রাথমিক শিক্ষার দিক থেকে কিছুটা হলেও সমস্যা থাকবে প্রাথমিক শিক্ষার্থী।
আবার যারা উচ্চশিক্ষার ব্যাপারে যারা স্কলারশিপ বা সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট অনুকূলে থাকবে। এদিক থেকে যথেষ্ট ভালো একটা পরিবেশ পাবে, ভালো কোচের সন্ধান পাবে, ভালো গুরুর সন্ধান পাবে, এবং যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। অতএব শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি তো পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে, এমনিতে তো একটা ভ্রম তৈরি থাকবে, এবং কুম্ভ রাশিতে খুব রাহু পাওয়ারফুল হয়। আর পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো মঙ্গল যেহেতু কর্মের ঘরে অবস্থান করছে নিচ অবস্থায়, তার সাথে রাহুর তৈরি হচ্ছে কি ষড়াষ্টক যোগ। আবার মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন রাহুর সাথে সমসপ্তম যোগ তৈরি হবে, এবং রাশির অধিপতি শনির সাথে আবার ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে কেতুর সাথে। তো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না, একটা বিপরীত পরিস্থিতি থাকবে, কেউ কাউকে বুঝতে যাবে না, গণ্ডগোল অশান্তি এগুলা কিন্তু থাকবে। বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট মানে লক্ষণীয় হবে আর কি। এই জায়গাটা খুবই খারাপ জায়গা, এদিক থেকে বুঝতে হবে নিজের কথাকে এগিয়ে রাখা, বা একটুতে উত্তেজিত হয়ে পড়া, একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে নেওয়া, রাগের চোটে কী কথা বলে দেওয়া, সেদিকে না চিন্তা ভাবনা করে না করা আর কি। যার জন্য তো গণ্ডগোল অশান্তি হয়, যখন কেউ রেগে যায় তখন মুখ থেকে কী ভাষা আসে সেটা তো অন্যরকম হয়ে যায়, যার প্রভাবটা পড়ে আর কি রাশির উপরেই পড়ছে। মঙ্গল 7 তারিখ পর্যন্ত থাকছে কর্মের ঘরে, চতুর্থ দৃষ্টি রাশির উপর থাকছে, তারপরে যখন আবার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে, তখন রাহুর সাথে দৃষ্টি বিনিময়, আবার শনির সাথে ষড়াষ্টক যোগ তৈরি হলো। অতএব এই জায়গাটা যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব মহলে হয় সেটাও না, মাতা পিতার উপরে তার প্রেম ভালোবাসার জায়গা নাই। তো এই ক্ষেত্রে কিন্তু মাতা পিতারাও দুশ্চিন্তাতে থাকবে সন্তানের জেদ রক্ষা করতে করতে। একটুতেই মনোমালিন্য, একটুতেই মন ভার, একটুতেই মুখ চোখ আলাদা, তো এগুলোর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং বুঝাতে হবে সন্তানদের। যে সমস্ত পিতা মাতাদের জন্মকুষ্ঠিতে এরকম রয়েছে বা সন্তানের কুষ্ঠিতে এরকম মানে গ্রহদের অবস্থান রয়েছে, তাদেরকে বুঝাতে হবে যে এই সময়টা তাদের অনুকূল না। অতএব আন্ডারস্ট্যান্ডিং করেই চলা উচিত। বিবাহিত জীবন নিয়ে যদি বলি তো বিবাহিত জীবনে শনি শুক্রের জুতি ছিল, এবার শুক্র তো চলে আসলো 31শে মে, রাশি পরিবর্তন করে মেষ রাশিতে চলে আসলো। এবার মেষ রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, 7 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। তো সিংহ রাশিতে কী হয় যে যত বড়ই গ্রহ আসুক সেই জায়গাটা তো রাজার ঘর, গণ্ডগোল অশান্তি করতে পারবে না, কিন্তু মঙ্গল রাজার ঘরে যাচ্ছে, তার সাথে আবার কেতু অবস্থান করছে এবং তার বিপরীতে রাহু অবস্থান করছে। এখানটাতেও সেই জায়গাটা সিচুয়েশনটা অতটা ভালো না, কারণ শুক্র তো অবস্থান করছে মেষ রাশিতে, মেষ রাশির অধিপতির অবস্থান ভালো না, এবং শুক্র এখানটাতে একা অবস্থান করছে। অতএব দাম্পত্য জীবনে কিন্তু একটা শখ বা গোয়েন্দাগিরি বা সন্দেহ প্রবণতা এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো অবশ্যই থাকবে, যার জন্য দাম্পত্য জীবনটাতে কিছুটা হলেও সমস্যা থাকবে। এবং শুক্র হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে অষ্টমপতি, আবার তো অষ্টমপতি হয়ে রাশির সপ্তম অবস্থান করছে, তাহলে অষ্টমপতি থেকে কী হলো দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্র, তাহলে অষ্টম শুক্র যে ঘরে অবস্থান করে তার সামনের ঘরেরও তো ফল দেয়। তো জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়েও ভুগাবে, অর্থাৎ জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং শুক্র নিজের রাশিকে দেখছে, অর্থাৎ তাহলে কী হচ্ছে যে নিজের বিবাহিত জীবন যাদের রয়েছে উভয়কেই কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে গোপন জনিত কোনো অসুখ বিসুখ যদি থাকে বিবাহিত জীবনে, সেই অসুখ বিসুখগুলো আবার মানে জেগে উঠতে পারে, এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে সুখ শান্তি যে থাকবে না সেটাও না, যথেষ্ট সুখ শান্তিও থাকবে, শুধু সন্দেহ জিনিসটা থাকবে, এটাই যে সন্দেহ করলে অশান্তি গণ্ডগোল, কারণ দেবগুরু বৃহস্পতিরও তো দৃষ্টি থাকছে। যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি এইভাবে, মানে এই জন্যই জিনিসটা, কারণ শুক্র যখন একা অবস্থান করে তখন কি হয় এবং নিজের রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, তো বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে শুক্রের সপ্তম ঘরে একা অবস্থান মোটেও ভালো না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যের কথাটা তুলে ধরি তো ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ, অষ্টম ঘরে অবস্থান করছিল, বিশ্ব রাশিতে ছিল, এবার রাশি পরিবর্তন করছে, 6 তারিখে চলে আসবে নিজের ঘর, মূল ত্রিকোণ ঘরে চলে আসবে, যেটা হচ্ছে নবম ঘর, সাধারণ রাশি বুধের, মিথুন রাশি, এই ঘরে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে।
তো ভাগ্যের জায়গাটা যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে। ভাগ্য জিনিসটা কি? ভাগ্য হচ্ছে এমন একটা জিনিস যে জায়গাতে এই জিনিসটা বোঝায় যে যতই বড় বিপদে পড়া যাক সেইখান থেকে বের হয়ে আসা, যে প্রকৃতি যে সাহায্য করবে, যে মানে ঈশ্বর যে সাহায্য করবে সেই জায়গা থেকে বের হয়ে আসা, সেটাই কিন্তু হচ্ছে ভাগ্যর। যেমন একটা অসুবিধাতে পড়ে গেলাম যেখানটাতে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, সব রাস্তাই বন্ধ, কিন্তু তাকদির ঈশ্বর এমন একটা দরজা খোলা রাখবে সেই দরজা দিয়ে অনায়াসেই বের হয়ে আসা, যে খুবই মনে হচ্ছে যে এখনই শেষ হয়ে গেল, কিন্তু আদতেও শেষ না, একটা সুতার উপর দিয়ে পার হয়ে চলে আসলাম, অথচ কিছুই হলো না, মনে হচ্ছে যে কত কিছু হয়ে গেল। তো এই জিনিসটাই কিন্তু ভাগ্য পারাধ্য। তো এই জায়গাটা যথেষ্ট সবল, অর্থাৎ ভাগ্য কিন্তু যথেষ্ট সঙ্গ দিবে তুলা রাশির যে কোনো কর্মক্ষেত্রে। এবং গুরু নবম ঘরে অবস্থান করছে, গুরুর জন্য যথেষ্ট ভালো অ্যাক্টিভ ঘর, এবং দৃষ্টি থাকছে তুলা রাশির উপরে। তো এই সময়কালে দুই গুরুর দৃষ্টি থাকছে, শুক্র যেরকম তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম দেবগুরু বৃহস্পতিও দেখছে, এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধ আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে। যথেষ্ট ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। তারপর আবার কি, লাভের ঘরের অধিপতি সূর্য ভাগ্যের ঘরে যে অবস্থান করবে 15 তারিখ থেকে। তো চারিদিক থেকে বলতে গেলে একটা ইনকামের সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে। ইনকামের একাধিক রাস্তা, যে যেই কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে, সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। তবে বিশেষ করে লাভবান হবে যারা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, তারপর রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, সিনেমা জগৎ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, যে কোনো শিল্পী মানুষ, সঙ্গীত, নৃত্য, চিত্র, তারপরে যারা মিডিয়া জগতে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ইউটিউবার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজে, যে কোনো ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বাণী কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যারা ওকালতি করছেন, তারপরে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, সব দিক থেকে যে কোনো কাজেই কিন্তু উন্নতির যোগ রয়েছে তুলা রাশির এই মুহূর্তে। তবে শনির যে অবস্থান তাতে কিন্তু এটাও বোঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে, এবং যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্টেন্সির অবশ্যই, কাগজপত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে। এটাও কিন্তু ভুললে চলবে না তুলা রাশিকে, কারণ ভাগ্যের ঘরে যতগুলো গ্রহের অবস্থান এবং তাদের যে সপ্তম মিলিত দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরটা কি? কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, যোগাযোগ ব্যবস্থার ঘর, সামাজিক পরিচিতি যথেষ্ট বাড়বে, বৃদ্ধি পাবে সমাজে। এই সময়কালে কোনো একটা হয়তো বড় ডিল, কোনো একটা বড় চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এই সমস্ত জিনিস। আবার বিশেষ করে যারা আসবাবপত্রের ব্যবসার বা কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো আসবাবপত্র কাজে হয়তো হস্তশিল্পী যারা, এই সমস্ত কাজ যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। খুবই একটা ভালো সময় কর্মের দিক থেকে তুলা রাশির জন্য হতে যাচ্ছে। তবে তুলা রাশিকে এটাও বুঝতে হবে যে যে কোনো কাজ করতে গেলে কারোর উপর ওই মাথা গরম করে দুই একটা উল্টাপাল্টা কথা বলে দিলাম, বা নিজের জেদটাকে রেখে দিলাম যে আমার এই লাভ ছাড়া কাজ করব না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কারণ মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করবে সিংহ রাশিতে, সেখানটাতে কিন্তু কেতু অবস্থান করছে। তো কেতুর দিক থেকে কিন্তু এগুলো সমস্যা তৈরি হবে। মঙ্গল নিজের ঘরকেই দেখবে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, লাভের ঘরে অবস্থান করবে, মিত্র রাশি। তো এই সময়কালে নিজের মুখের বাণীর উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তুলা রাশির যথেষ্ট ভালো, ভাগ্যও যেরকম সঙ্গ দিবে তুলা রাশির ক্ষেত্রে, সেরকম কর্মও যথেষ্ট সঙ্গ দেবে। তবে যেটা তুলে ধরলাম, নিজের শরীর স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে যে একটা বিশেষ প্রভাব থাকবে সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এ সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, গাই গরু সেবা করবে, শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরের পূজারীদের আসন দান করবেন, যে আসন রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজা করে। এতে যথেষ্ট ভালো, কেতুর ফলটা ভালো হবে এবং গুরুর জায়গাটা যথেষ্ট বলবান হবে। তো যাই হোক, এই সমস্ত উপাচার করলেই হবে। তো যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।